অরাম মেটালিকামের যেগুলো বেসিক সিমটম, এগুলো তো প্যাথোলজিক্যাল সিমটম গেল। অরাম মেটালিকামের বেসিক সিমটম যার উপরে আমরা সাধারণত প্রেসক্রিপশন করি, সেরকম বহু সিমটম আমাদের প্রুভিংয়ে উঠে এসছে। যেরকম পিউট্রিড স্মেল ইন নোজ অ্যান্ড মাউথ, অর্থাৎ অ্যারাবিয়ান ফিজিশিয়ানরাও সেটাকে ইউজ করেছেন এবং প্রুভিং সিমটমেও দেখা গেছে যে মহিলাদের বিশেষ করে বয়ঃসন্ধির সময় একটা মুখে গন্ধ, এরকম সিমটম দেখা গেছে। নেজাল বোনের ক্যারিজ প্রুভিং এ দেখা গেছে, অর্থাৎ ক্ষত সৃষ্টি হওয়ার একটা প্রবণতা, এবং ভয়ঙ্কর রকমের বোন শেপ, ভয়ঙ্কর রকমের পেন, এবং সেই পেন যাতা পেন নয়, ভীষণ ওভার সেন্সিটিভ, ভীষণ ওভার সেন্সিটিভনেস, যেন টাচ করা যাবে না, প্রচন্ড ব্যথা, বিশেষ করে সেই ব্যথা রাত্রিবেলা বাড়ে। এবং অরাম মেটালিকামের আমরা দেখেছি সেই ড্রিমগুলো ছিল ফ্রাইটফুল ড্রিম বা খুব ভয়ার্থ ড্রিম, উপর থেকে পড়ে যাচ্ছে, এগুলোর সঙ্গে ঝগড়া করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন ড্রিমস। মাংস খেতে পছন্দ করে না, এরকম বেশ কিছু লক্ষণ দেখা গেছে যার ওপর সাধারণত অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করা হয়। এবং আমরা সবাই জানি যে এই যে লক্ষণগুলো আমরা আলোচনা করলাম, যে রাত্রে বৃদ্ধি, প্রচন্ড রকমের বোনস পেন, এই সমস্ত লক্ষণ, ওভার সেন্সিটিভনেস, ভয়ের স্বপ্ন ইত্যাদি ইত্যাদি, তো এইগুলো হচ্ছে সবই সিফিলিটিক মায়াজমের সিমটম। এবং এই লক্ষণগুলোর ওপর নির্ভর করেই হ্যানিম্যান অরাম মেটালিকামকে গ্রেট অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হিসেবে এস্টাবলিশ করেছেন। এবং ক্লিনিক্যালিও পরবর্তীকালে হ্যানিম্যান এবং তার যারা ডিসাইপলস, যারা শিষ্যবর্গ, এবং পরবর্তীকালে আরো আধুনিক হোমিওপ্যাথরা অরাম মেটালিকামকে ক্লিনিক্যালি সিফিলিটিক ডিজিজ বলে আমরা যেগুলোকে জানি, সিফিলিটিক মায়াজমের জন্য বা সিফিলিক মায়াজমের জন্য যে রোগগুলো আসে, যেরকম ক্ষত সৃষ্টি, আলসারেশন, বোনস এবং গ্ল্যান্ডসের ওপরে বিভিন্ন ডিজিজ, এই রোগগুলোতে অরাম মেটালিকামকে তার যে প্রুভিং এর লক্ষণগুলো এসছে সেই অনুযায়ী প্রয়োগ করে, এবং তার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রিতে সিফিলিটিক মায়াজমের প্রাধান্য দেখে, মার্কারির অ্যাবিউজ দেখে অরাম মেটালিকামকে প্রয়োগ করে খুব সুন্দর রেজাল্ট পেয়েছেন। এবং সেখান থেকেই আমরা অরাম মেটালিকামকে ব্যবহার করি এবং অরাম মেটালিকামকে গ্রেট অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হিসেবে আমরা প্রাধান্য দিই বা আমরা বলে থাকি, মান্যতা দিই। এবং কেন্ট মেটেরিয়া মেডিকার বিভিন্ন অর্গান ধরে যখন অরাম মেটালিকামের সিমটম নিয়ে আলোচনা করছেন, তখন একটা কথা উনি বলে গেছেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের গতদিনের আলোচনায় আমরা যে সিমটমগুলো আলোচনা করেছি সেই সিমটমের ওপরেও তিনি বলেছেন, বাট দ্য কনস্টিটিউশন দ্যাট উই মাস্ট হ্যাভ ইন ভিউ, রিমেম্বার দ্যাট দ্য মেন্টাল স্টেট, মার্কিউরিয়াল অ্যান্ড সিফিলিটিক স্টেট, গাউটি টেন্ডেন and the complaints belongs to joint, and remember the cardiac disturbance। অর্থাৎ অরাম মেটালিকামকে প্রেসক্রিপশন করতে হলে আমাদের 4-5টা জিনিস দেখতে হবে। কি কি জিনিস? 1 নম্বর হচ্ছে অরাম মেটালিকামের মানসিক অবস্থা, মেন্টাল স্টেট। 2 নম্বর হচ্ছে তার সিফিলিটিক এবং মার্কিউরিয়াল স্টেট, অর্থাৎ তার সিফিলিটিক যে স্টিগমাগুলো আছে সেইগুলো দেখতে হবে, তার গাউটি টেন্ডেন্সি এবং আর্থাইটিক কমপ্লেন্টসগুলো দেখতে হবে। আর 4 নম্বর হচ্ছে তার যে কার্ডিয়াক ডিস্টারবেন্স, অর্থাৎ হার্টের ওপরে তার যে প্রভাব আমরা গতদিন বিস্তারিত আলোচনা করেছি, সেই বিষয়গুলো দেখলেই আমরা অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করতে পারবো, নতুবা নয়। তো এই যে 4-5টা লক্ষণ তিনি দেখতে বলেছেন বা 4-5টা অবস্থার কথা অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করার আগে তিনি দেখতে বলেছেন, তার মধ্যে আমরা কার্ডিয়াক ডিস্টারবেন্স বা হার্টের ওপরে অরাম মেটালিকামের লক্ষণ বিস্তারিত আলোচনা করেছি। আমরা জয়েন্টস পেন বা আর্থ্রাইটিসের ওপরে অরাম মেটালিকামের যে সিমটম বা কারুকার্য সেগুলো আমরা আলোচনা করেছি। মার্কিউরিয়াল এবং সিফিলিটিক স্টেট যেটা ডক্টর কেন্ট দেখতে বলেছেন সেটা নিয়েও আলোচনা করেছি। যেটা বাকি ছিল সেটা হচ্ছে অরাম মেটালিকামের মেন্টাল স্টেট, যেটা উনি প্রথমেই বলেছেন, রিমেম্বার দ্য মেন্টাল স্টেট অ্যান্ড আদার স্টেট, তিনি বলেছেন বিফোর প্রেসক্রাইবিং অরাম। তো এই অরাম মেটালিকামের মেন্টাল স্টেট, যেটা আমরা চিকিৎসকরা প্রধানত যার উপরে নির্ভর করেই প্রেসক্রিপশন করে থাকি বা অরাম মেটালিকামকে চিনি, অরাম মেটালিকাম বলতেই যে মেন্টাল স্টেটের কথা আসে সেইটা আমরা আলোচনা করব, কারণ মেন্টাল সিমটম ছাড়া অরাম মেটালিকাম ড্রাগটা ঠিক যেন দাঁড়ায় না। তো অরাম মেটালিকামের মেন্টাল স্টেট বলতে গেলে প্রথমেই যে কোনো কাউকে, যারা অরাম মেটালিকাম একদম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থেকে একদম শেষ বয়স অবধি, মানে যারা অত্যন্ত সিনিয়র ফিজিশিয়ান, তাদের যেটা মাথায় আসে অরাম মেটালিকামের মেন্টাল সিমটম বা পার্সোনালিটি বলতে,
এটা দুটো কথা। এক নম্বর হচ্ছে মেলানকলি বা বিষাদ, আর দু নম্বর হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যার ইচ্ছে। তো এই দুটো ছাড়া তো অরামমেট কে কেউ ব্যাখ্যা করবেন না বা বলবেনও না। বিষাদ ছাড়া অরামমেট টেলিকমকে কেউ ব্যাখ্যা করবেন না, এবং আত্মহত্যার ইচ্ছে, এবং যদি চোখ বুঝে বলতে বলা হয় অরামমেট টেলিকমের দুটো সিম্পটম বলো, আমরা ওইটাই বলবো, হতাশ এবং বিষাদ, বিষাদগ্রস্ত অবস্থা, হতাশগ্রস্ত অবস্থা, এবং তার জন্য সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যার ইচ্ছে। এটাই হচ্ছে অরাম মেটালিকামের এক কথায় পরিচয়। অরাম মেটালিকাম পেশেন্ট প্রচন্ড বিষাদগ্রস্ত হয়, এবং এই বিষাদগ্রস্ত হয় এটা আমাদের একটু ডিটেলসে জানতে হবে যে অরাম মেটালিকাম কিরকম ভাবে বিষাদগ্রস্ত হয় বা কিরকম বিষাদগ্রস্ত। ডিপ্রেশনের তো বিভিন্ন রকম স্টেজ থাকে বা বিভিন্ন রকমের ভ্যারাইটি থাকে ডিপ্রেশনের। তো অরাম মেটালিকামের যে ডিপ্রেশন বা অরাম মেটালিকামের যে মেলানকলি যেটাকে বলা হচ্ছে, সেই মেলানকলিটা অরাম মেটালিকামের কি রকম। তো আমরা সবাই জানি, আমরা আমরা মনুষ্য প্রজাতি, আমরা পৃথিবীতে আসি তো বাঁচার জন্য, জীবনকে এনজয় করার জন্য। এবং এই যে জীবনকে আমরা এনজয় করি, আমরা যে বাঁচি, আমাদের বাঁচাটা সার্থকতা আমরা নিজেকে ভালোবাসি বলে। আমরা যে লাভ, অ্যাফেকশন এই কথাগুলো বলি, এই কথাগুলো আসে মানুষ একমাত্র নিজেকে ভালোবাসে বলে। অন্যকে ভালোবেসেও কিন্তু মানুষ নিজেই আনন্দ পায়। আমি অন্যকে ভালোবাসতে পারি, কিন্তু সেই অন্যকে ভালোবাসছি কেন? সেই অন্যকে ভালোবাসছি কারণ আমি অন্যকে ভালোবেসে নিজে আনন্দ পাচ্ছি বলে। অন্যর জন্য করে আমরা আনন্দ পাই। আবার যারা অন্যকে ঠকায় বা অন্যের সঙ্গে ঝগড়া করে, কোনো কারণে ভীষণ রেগে যায়, ঝগড়া করে, তো এই ঝগড়াঝাটির মধ্যেও কিন্তু তারা দেখবেন যে নিজে আনন্দ পায়। ওই ধরনের কাজগুলো করে, অন্যকে ঠকিয়ে, অন্যের জিনিস চুরি করে সে কিন্তু আনন্দ পায়। অর্থাৎ সে যে বাঁচছে, সে অন্যকে ভালোবেসে বাঁচুক বা অন্যকে ঠকিয়ে বাঁচুক, আমরা যা কিছুই করি না কেন, সেটা আমরা নিজেরা আনন্দ পাই বলেই এই ধরনের কাজগুলো করে থাকি। অনেকে বলে আমরা আমরা নিজের জন্য না, আমরা সংসারের জন্য করি, আমাদের বাচ্চারা কিভাবে বড় হবে সেটাই চিন্তা থাকে, ওদের কিছু হলেই আমাদের আনন্দ, বা আমি সংসারের জন্য ভাবি, সংসারের সংসার যেমন করে চলুক, আমরা, আমি নিজের জন্য ভাবি না, আমি ওদের জন্য করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ওদের জন্য করি কেন, বাচ্চাদের জন্য করি কেন, সংসারের জন্য করি কেন? কারণ ওই একটাই কথা, ওদের ভালো হলে আমি আনন্দ পাই বলে। ওদের ভালো হলে আমার এই পৃথিবীতে আসাটা, আমার জীবনটা সার্থক হবে, আমি আনন্দ পাবো। কিন্তু এই যে নিজের জন্য যে ভালোবাসা, নিজের প্রতি টান, যার জন্য মানুষ বাঁচে বা মনুষ্য প্রজাতি বাঁচে এবং পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করতে উদ্যোগী হয়, অরাম মেটালিকামের এই নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি যে লাভ বা অ্যাফেকশন, এটাই কিন্তু অরাম মেটালিকামের চলে যায়। এবং এই চলে যাওয়ার জন্য অরাম মেটালিকাম ভীষণ বিষাদগ্রস্ত হয়ে যায়, এবং তার বাঁচার যেন কোনো সার্থকতা থাকে না, এবং আলটিমেটলি সে পৃথিবী থেকে বিদায় নেয়, নিজেকে কুইট করে, আমরা যে ভাষাই বলি না কেন, নিজেকে সরিয়ে নেয় বা সুইসাইড করি। এবং এটাই হচ্ছে অরাম মেটালিকামের আসল পরিচয়, যে সে মেলানকলি হয়ে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেয়, কারণ তার নিজের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই, নিজের প্রতি যে শ্রদ্ধাবোধ, নিজের প্রতি ভালোবাসা, সেটাই চলে যায়। এবং ডক্টর অ্যালেন, এইচ ই অ্যালেন, তার কিনোটস অফ মেটারিয়া মেডিকাতে দুটো সিমটম, মানসিক লক্ষণ, খুব বোল্ড অক্ষরে লিখেছেন, যেটা আমি বললাম একটু আগেই। এক নম্বর হচ্ছে প্রোফাউন্ড মেলানকলি, আর দু নম্বর হচ্ছে কনস্ট্যান্টলি ডোয়েলিং অন সুইসাইড। অর্থাৎ এক নম্বর হচ্ছে ভীষণভাবে বিষাদগ্রস্ততা, প্রোফাউন্ড মেলানকলি। দু নম্বর হচ্ছে কনস্ট্যান্টলি ডোয়েলিং অন সুইসাইড, অর্থাৎ সুইসাইড নেই তার, বা নিজেকে সরিয়ে নেওয়া নেই তার, যাবতীয় যা চিন্তা সেটা নিহিত। তো এখন এই যে দুটো সিমটম ডক্টর অ্যালেন একদম বোল্ড অক্ষরে লিখে গেছেন, অরাম মেটালিকাম খুললেই অ্যালেন স্কিনোটে এই দুটো অক্ষরই একদম বড় বড় করে চোখে পড়বে। ওটাই অরাম মেটালিকামের পরিচয়, মানসিক দিক থেকে অন্তত। তো এই প্রোফাউন্ড মেলানকলি কথাটা ইংরেজিতে যেটা বলা আছে, এখানে প্রোফাউন্ড শব্দটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রোফাউন্ড শব্দটা কি আমাদের কিন্তু বুঝে নিতে হবে। এই যে মুখে শুধু মৃত্যুর কথা বললো, হতাশার কথা বললো, এটা কিন্তু প্রোফাউন্ড মেলানকলিকের মধ্যে পড়বে না। আমাদের ফেসিয়াল ইন্ডেক্স, যেটা ডক্টর রমনাথ চক্রবর্তী বারবার বলেন, বা ফেসিয়াল এক্সপ্রেশন আমরা বলি, এই ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু প্রোফাউন্ড মেলানকলির ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা লোক কতটা বিষাদগ্রস্ত বা বিষাদ বায়ুগ্রস্ত বা হতাশগ্রস্ত,
এটা কিন্তু আমাদের তার ফেসিয়াল ইন্ডেক্স বা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝে নিতে হবে, তার চোখ মুখ দেখে বুঝে নিতে হবে। চোখে মুখে মেলানকোলিয়ার তার প্রকাশ থাকবে, তার বিষাদগ্রস্ততার প্রকাশ থাকবে, তবেই সেটাকে প্রোফাউন্ড কথাটা, এই যে অ্যাডজেক্টিভটা মেলানকোলির আগে ইউজ করা হয়েছে, প্রোফাউন্ড কথাটা তখনই আসবে যখনই তার চোখে মুখে সেই বিষাদগ্রস্ততা প্রকাশ পাবে। ধরুন কারুর মিসেস বা স্বামী স্ত্রী এসছে, মিসেস বলল, ডাক্তারবাবু ও সবসময় ভালো কথা বলে না, কিরকম যেন একটা অলক্ষণে কথা বলে, ওই কথাগুলো শুনতে ভালো লাগে না। কোন দিন বলে হয়তো ঝুলে পড়বো, কোন দিন বলে রেল লাইনে মাথা দিয়ে দেবো, তখন বুঝবে আমার মর্ম। তো আমরা জিজ্ঞাসা করি যে এরকম কথা বলেন কেন হাজব্যান্ডকে? তো ধরুন সে হেসে বলল যে কি হবে বেঁচে থেকে, তো সংসারে থাকলেই ঝামেলা, এটা দাও সেটা দাও, ঝগড়া ঝাঁটি, বউ বলে এটা আনতে, ছেলে মেয়ে বলে এটা আনতে, তার থেকে না থাকাই ভালো, ওই জন্য একটু বলি আর কি। তো এটা কিন্তু প্রোফাউন্ড মেলানকলির কথা হলো না। দেখুন সে কিন্তু আত্মহত্যার কথা বলছে, বলছে রেল লাইনে মাথা দেবো, ঝুলে পড়বো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন কিন্তু প্রোফাউন্ড মেলানকোলিয়াকে নির্দেশ করছে না। কি করছে, একটা ক্যাজুয়ালি একটা কথা বলছে। তো কিন্তু অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করতে হলে আমাদের ওই কথাটার উপর জোর দিতে হবে যে, যা ডক্টর অ্যালেন বলেছেন, যে কনস্ট্যান্টলি ডোয়েলিং অন সুইসাইড। অরামমেট কিন্তু মৃত্যুর কথা বলবে কম, তার থেকে বেশি চিন্তা করবে। ডোয়েল মানে হচ্ছে কনস্ট্যান্টলি ডোয়েলিং। ডোয়েলিং কথাটা মানে কি, বাস করা, মানে মৃত্যুর চিন্তা নিয়েই সে যেন বাস করবে, তার মনোজগৎ যেন মৃত্যু চিন্তা সবসময় ঘিরে থাকবে। এটাই হচ্ছে প্রোফাউন্ড মেলানকোলিয়ার প্রকাশ। এটার এক্সপ্রেশন কিভাবে হবে, যে অরাম মেটালিকামের ছেলে মেয়ে কিরকম বলবে, ওখানে যেমন বললো না, বউ বললো কিরকম অলক্ষণে কথা বলে, ও কাঁধ ঝাঁকি হেসে বলছে ও বেঁচে থেকে কোনো লাভ নেই, এ বলটা দাও, এ বলো সেটা দাও। কিন্তু অরাম মেটালিকামের মিসেস যে হবে বা তার ছেলে মেয়ে যে হবে, তারা কিরকম বলবে, তারা বলবে যে বাবাকে ডাক্তারবাবু আমরা জীবনে কখনো হাসতে দেখিনি, সবসময় কেমন যেন একটা মনমরা হয়ে থাকে, গুমড়ে থাকে। বা বউ, বা যদি ছেলে মেয়ে না এসে বউ আসে, সেও বলবে যে বিয়ের পরে ওকে কখনো যেন হাসতে দেখিনি ডাক্তারবাবু। শুনেছি আগে জলি ছিল, ওর বন্ধু বান্ধবরা বলে আগে তো বেশ হাসি মজা করতো, কিন্তু এখন এই রোগটা হওয়ার পরে বা কিছুদিন ধরে দেখছি কেমন যেন হয়ে গেছে, কিরকম যেন গুমড়ে গুমড়ে থাকে, মন খুলে কিছু বলে না। আমি যদি বলি হাসো না কেন, সবাই এত আনন্দ করে, তোমার কি হয়েছে, তুমি এরকম গুমড়ে থাকো কেন? তখন পেশেন্ট বলে কি করব, দিয়ে কোনো রোগের ঘটনার কথা উল্লেখ করে বা কোনো দুঃখের ঘটনার কথা উল্লেখ করে, যেরকম আমরা কেস টেকিং এ নিই না, বিভিন্ন তার লাইফ স্টেজের কথা যেটা তার মনে খুব ছাপ ফেলে গেছে, সেরকম কোনো সাংসারিক অশান্তির কথা উল্লেখ করলো, বা কোনো প্রেমে কোনো বাধা এসেছিল, এই ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ করলো, কোনো ছাড়াছাড়ির কথা, কেউ মরে যাওয়ার কথা, দিয়ে বলে ওই তো চলে গেল, এই তো ঘটনা ঘটেছে, আর কি হবে বেঁচে থেকে, এই জীবনের তো আর কোনো মানে থাকলো না। এবং এই যে কথা তার এক্সপ্রেশন হবে, এই এক্সপ্রেশনের ছাপ কিন্তু তার মুখে থাকবে। এটা যারা অরাম মেটালিকামের পেশেন্ট দেখেছেন বা এখন থেকে লক্ষ্য করতে শুরু করবেন, যে বিষাদ কাকে বলে, সেই বিষাদ যেন চোখে মুখে প্রকাশ থাকে, তবেই কিন্তু অরাম মেটালিকাম হবে। না হলে শুধুমাত্র এই মেলানকোলিয়ার উপর নির্ভর করে অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করে কোনো লাভ নেই। তো এই ধরনের মেলানকোলিয়া যেমন আমরা পাই বিভিন্ন ঘটনার মাধ্যমে, তেমনি অরাম মেটালিকামের কিন্তু আরেকটা মেলানকোলিয়া আছে, আরেকটা বিষাদগ্রস্ততা বা হতাশগ্রস্ততা আছে। এইটা নিয়ে আমরা খুব কম আলোচনা করি মেটেরিয়া মেডিকাতে, কিন্তু এটাও অরাম মেটালিকামে খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর আমরা বললাম বিভিন্ন সাংসারিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার মধ্যে একটা বিষাদগ্রস্ততা আসে, সে মরে যেতে ইচ্ছে করে, জীবন রাখতে ইচ্ছে করে না। দু নম্বর আরেকটা মেলানকোলিয়া এই ধরনের ঘটনা ছাড়াও, সেটা হচ্ছে রিলিজিয়াস ডেসপেয়ার বা রিলিজিয়াস মেলানকোলিয়া। অরাম মেটালিকামের পেশেন্ট এই রিলিজিয়াস মেলানকোলিয়ার একটা অন্যতম ওষুধ। রিলিজিয়াস মেলানকোলিয়া অর্থাৎ ধর্ম সম্বন্ধীয় একটা হতাশগ্রস্ততা বা ভাব। এখানে দেখা যায় যে অরাম মেটালিকাম পেশেন্ট খুব কম বয়স থেকেই ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে কাটায়, বা চার্চে কাটায়, বা মসজিদে কাটায়, বা প্রার্থনার জায়গায় কাটায়, যার যা ধর্ম সেই অনুযায়ী কাটায়। এবং সে কি কথা বলে, সে বলে কিভাবে মুক্তি হবে, কিভাবে মোক্ষ লাভ হবে। এগুলো আমরা সাধারণত জানি যে আমাদের হিন্দু ধর্মে চারটে স্টেজ আছে, যে ব্রহ্মচর্য,
গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো সাধারণত একটু বেশি বয়সে যখন বানপ্রস্থের সময় বা সন্ন্যাসের সময়, সেই সময় এসব ধর্মকর্ম চিন্তা সাধারণত মানুষজন করে। তার আগে এইসব ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না, ঘামায় যেটুকু করা দরকার করে, কিন্তু এই ব্যাপারে খুব চর্চা করে না। কিন্তু অরাম মেটালিকামের পেশেন্ট দেখা যাবে একদম ছোট থেকেই এই ধরনের চিন্তা, কিভাবে মুক্তি হবে, যেগুলো একটু বেশি বয়সে চিন্তা করার কথা, এই ধরনের চিন্তাগুলোর ব্যাপারে অরাম মেটালিকামের খুব উৎসাহ। অনেকে আবার বিয়েও করে না। কেন বিয়ে করে না? না, আমি পন্ডিচেরিতে থাকি, আমাদের পেশেন্ট আছে, বাবা মা যতদিন আছে আছে, তারপরে আমি এইসব মুক্তি লাভ, মোক্ষ লাভ ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা সে বলে। এবং ডক্টর কেন্টের একটা রুব্রিক আছে যে এক্সাইটেবল রিলিজিয়াস, এক্সাইটমেন্ট রুব্রিক, এক্সাইটেবল রিলিজিয়াস, অর্থাৎ রিলিজিয়াস এক্সাইটমেন্ট বা রিলিজিয়াসলি এক্সাইটেবল। সেটা অরাম মেটালিকাম হচ্ছে একমাত্র মেডিসিন। অর্থাৎ অরাম মেটালিকাম মনে একটা ধারণা তৈরি হয়ে যায় যে মুক্তি লাভ, মোক্ষ লাভই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য, এছাড়া জীবনে আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। এবং অরাম মেটালিকাম এই জন্যই সাধারণত যারা রিলিজিয়াস হয় তারা কিন্তু চুপচাপ একলা থাকতে পছন্দ করে, তারা খুব একটা হই হুল্লোড় পছন্দ করে না, তারা একটা নীরব জায়গা পছন্দ করে যেখানে সে ভগবান চর্চা বা ঈশ্বর চর্চা করতে পারবে। এই জন্য আমরা যদি একটা রুব্রিক দেখি, ওভার সেন্সিটিভ টু নয়েজ, আমরা সবাই জানি যে অরাম মেটালিকাম ভীষণ সেন্সিটিভ পেশেন্ট হয়, যেটা প্রুভিংও আমরা দেখেছি, ফিজিক্যালিও ভীষণ ওভার সেন্সিটিভ। তো অরাম মেটালিকামে একটা রুব্রিক আছে ওভার সেন্সিটিভ টু নয়েজ, অর্থাৎ অরাম মেটালিকাম কিন্তু এই চুপচাপ থাকতেই পছন্দ করে, বেশি শব্দ কোলাহল পছন্দ করে না। কি পছন্দ করে? শুধুমাত্র যারা দেখবেন রিলিজিয়াস হয় তারা হালকা হালকা গান শুনতে পছন্দ করে, ঈশ্বর সম্বন্ধীয় গান, দুঃখের গান, এই ধরনের গান শুনতে পছন্দ করে। তো অরাম মেটালিকামও এই ধরনের গান শুনলেই একমাত্র তার আনন্দ বা তার অ্যামিউজমেন্ট। তো শব্দ পছন্দ করে না, কোলাহল পছন্দ করে না, ওভার সেন্সিটিভ টু নয়েস, বাট মিউজিক এমএল। এইখানে আমরা দুটো ড্রাগ পাই, এক নম্বর হচ্ছে ট্যারেন্টুলা হিসপানা আর 2 নম্বর হচ্ছে অরাম মেটালিকাম। দুটোই কিন্তু ওভার সেন্সিটিভ টু নয়েজ অ্যান্ড মিউজিক এমএল, কিন্তু দুটোর প্যাথোলজি সম্পূর্ণ আলাদা, দুটোর কি বলবো, দুটো দিকই আলাদা। ট্যারেন্টুলা ওভার সেন্সিটিভ টু নয়েজ বাট মিউজিক এমএল, কিন্তু ট্যারেন্টুলার একটা হিস্ট্রিক্যাল টেন্ডেন্সি থাকে, অর্থাৎ গান শুনলে সে ওভার সেন্সিটিভ বটে কিন্তু সে সহ্য করতে পারে না গান, এরকম নয়। ট্যারেন্টুলা হিসপানা হচ্ছে গান শুনলে তার সারা বডি যেন নেচে ওঠে, গানে ভীষণ আনন্দ পায়, এবং গান হলে তার যে রিদমিক তালে তালে নাচা ইত্যাদি ইত্যাদি সেইগুলো ট্যারেন্টুলার দেখা যায়। এবং উল্টো দিকে অরাম মেটালিকাম হচ্ছে সে কিন্তু ওভার সেন্সিটিভ টু নয়েজ, ট্যারেন্টুলা যেমন গান শুনলে স্থির থাকতে পারে না, ভীষণ সেন্সিটিভ টু নয়েজ, অরাম মেটালিকামে ওভার সেন্সিটিভ ইন দ্য সেন্স যে ও শব্দ সহ্য করতে পারে না, কিন্তু হালকা মিউজিক চালালে একমাত্র তার ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ শব্দ সহ্য করতে পারে না, সে ওই রিলিজিয়াস বলে, সে ঈশ্বর সম্বন্ধে চিন্তা করে সব সময়, ওই জন্য তার কোলাহল হলাহল ওইসব ভালো লাগে না, একমাত্র গান শুনলেই তার ভালো লাগে। তো এই সিমটম অরাম মেটালিকামের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ছোটবেলা থেকে এই ধরনের চর্চা করতে করতে, যারা এই ধরনের চর্চা করে ছোটবেলা থেকে, তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যায় যে সে যেন পাপী, সে যেন কোনো দোষ করেছে, এবং সেই পাপ থেকে, এবং আমাদের অনেক রিলিজিয়াস বুকেও আছে যে মানুষ হচ্ছে পাপের ফল। তো এই ধরনের পাপের ফল, এই ধরনের কথাবার্তা যখন সে নিজের মনের মধ্যে আলোচনা করে, এই নিয়ে চর্চা করে, সেও মনে করে সেও যেন পাপী, সে কোনো দোষ করেছে, এবং সেই পাপ থেকে তার মুক্তির একমাত্র উপায় হলো মৃত্যু। এবং ডক্টর কেন্টের আমরা মেটেরিয়া মেডিকা যখন পড়ব, সেই একই কথাগুলো কিন্তু বলা আছে, যে বলেছে হি ইজ হোললি ইভিল, হ্যাজ সিনড অ্যাওয়ে হিজ ডেজ অফ গ্রেস অ্যান্ড হি ইজ নট ওয়ার্দি অফ স্যালভেশন। তার যেন পাপের কোনো মুক্তি নেই, সে মুক্তি পাওয়ার যোগ্য নয়, সে ক্ষমার যোগ্য নয়, ঈশ্বরের কৃপার যোগ্য নয়, সে এমন পাপ করেছে, এবং সে ভাবে আমি কি মুক্তি পাবো। এবং আমরা যদি এই রুব্রিক গুলো দেখি, যে ডেসপেয়ার, রিলিজিয়াস অফ স্যালভেশন, রিলিজিয়াস অ্যাফেকশন, অ্যাংজাইটি, ডেসপেয়ার, ফিয়ার ইত্যাদি ইত্যাদি রুব্রিক গুলো আছে, অর্থাৎ সবসময় মুক্তির উপায় খুঁজছে। কি মুক্তির উপায় খুঁজছে? তার রিলিজিয়াস মাধ্যমে, আমি যা পাপ করেছি ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। এই ধরনের কথাবার্তা যারা বলে, আমরা সাধারণত লিলিয়াম টিগের দিকে চিন্তা করি, ভেরেট্রাম অ্যালবামের দিকে চিন্তা করি, যারা এইসব
ঈশ্বর সম্বন্ধীয় চিন্তা, যে ভগবান আমাকে যেন কন্ট্রোল করছে, ঈশ্বর আমাকে কন্ট্রোল করছে, আমি একজন সুপার হিউম্যান, বা আমার মুক্তি হবে না। আমরা সাধারণত লিলিয়াম টিকের দিকে চিন্তা করি, ল্যাকেসিসের দিকে চিন্তা করি, ভেরেট্রাম অ্যালবামের কথা ভাবি, কিন্তু অরাম মেটালিকামের কথা কজন ভাবি? কিন্তু বোল্ড লেটারে লিলিয়াম টিকের সঙ্গে, ভেরেট্রাম অ্যালবামের সঙ্গে, ল্যাকেসিসের সঙ্গে আর একটি মাত্র ড্রাগ আছে, সেটা হচ্ছে অরাম মেটালিকাম। এবং এই সব চিন্তা করে অরাম মেটালিকামের মধ্যে একটা, মানে কি বলবো, একটা ভাষা হচ্ছে টার্ময়েল, একটা যেন ভীষণ অ্যাঙ্গুইজ বা ভীষণ একটা অ্যাংজাইটি তৈরি হয়। যেরকম আমরা দেখেছি অরাম মেটালিকামের পেশেন্টের ভায়োলেন্ট প্যালপিটেশন হয়, শরীরের মধ্যে রক্ত সঞ্চয় হয়, হার্টের মধ্যে রক্ত সঞ্চয় হয়ে বুক ধড়ফড় করে, তেমনি এই ধরনের কথা চিন্তা করতে করতে অরামের মধ্যেও একটা মানসিকভাবে একটা কনজেশন হয়, মেন্টাল কনজেশন বা টার্ময়েল আমরা বলি বা অ্যাঙ্গুইশ বলি। এবং এই অ্যাঙ্গুইশ থেকে অরাম মেটালিকামের সত্যি সত্যি একদিন তার যেন মুক্তি খুঁজে নেয়। এবং কিভাবে মুক্তি খুঁজে নেয়? অবশ্যই সুইসাইডের মাধ্যমে। এবং সে ভাবে যে মৃত্যু ছাড়া তার এই যে ভয়ঙ্কর অ্যাংজাইটি হচ্ছে মনের মধ্যে, সে যেন থাকতে পারছে না, স্থির থাকতে পারছে না ঈশ্বর চিন্তা ছাড়া। এইখান থেকে মুক্তির উপায় বা ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমার সুইসাইড। সুতরাং এই দু ধরনের মেলানকোলিয়ার কথাই কিন্তু আমাদের অরাম মেটালিকাম যখন প্রেসক্রিপশন আমরা করব, আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে তার বিভিন্ন লাইফের দুঃখজনক সিচুয়েশন থেকে অরাম মেটালিকামের মেলানকোলিয়া ডেভেলপ করতে পারে। দু নম্বর হচ্ছে তার যে রিলিজিয়াস মেলানকোলিয়া, অর্থাৎ ঈশ্বর সম্বন্ধীয় তার যে ধারণা, তার যে চিন্তা, সেইখান থেকে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তার প্রচেষ্টা, তার উপায় বা তার দ্বার হচ্ছে সুইসাইড। তো সুতরাং আমরা এই যে মেলানকোলিয়া পড়লাম, প্রোফাউন্ড মেলানকোলি বা কনস্ট্যান্টলি ডোয়েলিং অন সুইসাইড, অরামের জীবনের এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবং হোমিওপ্যাথ হিসেবেও আমি বলবো আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই দুটো লাইন। কারণ এই মেলানকোলিয়া না হলে আমরা যেটা ভুলটা করি সাধারণত, সেটা হচ্ছে এই মেলানকোলিয়া এবং সুইসাইডাল টক, এই ধরনের কথা যদি পেশেন্ট না বলে, তাহলে আমরা চট করে অরাম মেটালিকামের কথা ভাবি না। অন্তত মেন্টাল লেভেল থেকে বা মেন্টাল সিমটম থেকে আমরা সাধারণত ভাবি না, আমরা অন্যান্য লক্ষণ দিয়ে, ফিজিক্যাল সিমটম থেকে অরাম মেটালিকামের কথা প্রেসক্রিপশন করতে পারি। কিন্তু ওইটা না হলে অরাম মেটালিকাম চিন্তা করতে আমাদের কেমন যেন বাধো বাধো থাকে। কিন্তু ঘটনাটা আদৌ তা নয়। এই মেলানকোলিয়া এবং সুইসাইডাল টক এর বাইরেও কিন্তু অরাম মেটালিকামের বেশ কিছু ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোর কথা আমাদের জানা দরকার। এবং আমরা যদি অরাম মেটালিকামের একদম ছোট থেকে জার্নি দেখি, আমরা দেখব যে অরাম মেটালিকাম কিন্তু সবসময় মেলানকোলিয়ার কথা, হতাশার কথা বলে না। একদম ছোট বয়সে কি হতাশার কথা বলবে, ছোট বয়সে কি মেলানকোলিয়ার কথা বলবে? তাহলে ছোট বয়সে অরাম মেটালিকামের পেশেন্ট কিরকম হয়? বাচ্চাদের কি অরাম মেটালিকাম দেওয়া যাবে না, ইত্যাদি চিন্তা তো মাথায় আসতে পারে। কিন্তু অরাম মেটালিকাম ছোটবেলায় কিরকম রিপ্রেজেন্ট করবে, সেই একই লেভেলে কিন্তু রিপ্রেজেন্ট করবে, কিন্তু তার আমাদের বুঝতে হবে অরাম মেটালিকাম কিভাবে এই মেলানকোলিয়াকে সে রিপ্রেজেন্ট করবে বা তার হতাশাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, বা অরাম মেটালিকাম পেশেন্ট যৌবনে কিরকম হয় বা ছোটবেলায় কিরকম হয়। আমরা যদি মেটেরিয়া মেডিকাতে একদম ছোট থেকে অরাম মেটালিকামের জার্নি দেখি, এটা আমি আগের ক্লাসে উল্লেখ করেছি, সেখানে অরাম যে এই যে সুইসাইডাল ফর্মের কথা আমরা বলছি বা সুইসাইডাল টেন্ডেন্সির কথা বলছি, সুইসাইড মানে কি? সুইসাইড মানে হচ্ছে সেলফ ডিস্ট্রাকশন বা নিজেকে শেষ করে দেওয়া বা নিজের ডিস্ট্রাকশন, শরীরের ডিস্ট্রাকশন হোক বা মনের ডিস্ট্রাকশন হোক। অর্থাৎ এটা একটা সিফিলিটিক টেন্ট, সিফিলিটিক স্টিগমা বা সিফিলিটিক মায়াজমের লক্ষণ, যে নিজেকে নিজে শেষ করে দেওয়া। এটা কিন্তু আমরা অন্য ফর্মে ছোট থেকেই দেখতে পাবো, একদম কিশোর অবস্থাতেও দেখতে পাবো নিজেকে শেষ করে দেওয়া বা নিজের শরীরের ক্ষয় যে প্রবণতা, এটা কিন্তু একদম যৌবনেও দেখতে পাবো বা শেষ বয়সেও দেখতে পাবো। কোনটা নজর করতে হবে? সেলফ ডিস্ট্রাকশন। তো আগের ক্লাসে উল্লেখ করেছিলাম আমরা কি, যেটা ডক্টর অ্যালেন উল্লেখ করেছেন, ডক্টর কেন্টের বইতে, ডক্টর ন্যাশের বইতেও খুব সম্ভবত আছে, সেটা হচ্ছে পিনিং বয়েজ। একটা কথা, লো স্পিরিটেড, লাইফলেস, উইক মেমারিজ, ল্যাকিং ইন বয়েজ গো, একদম প্রথমের দিকে আছে যে পিনিং বয়েজ, লো স্পিরিটেড। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছোটদের ক্ষেত্রে।
পিনিং বয়েজ, লো স্পিরিটেড, লাইফলেস, ল্যাকিং ইন বয়েজ গো অ্যান্ড উইক মেমোরি। তো আমরা যখন অরাম মেটালিকামের বড়দের কথা আলোচনা করছিলাম, যে প্রোফাউন্ড মেলানকলির প্রসঙ্গ বলছিলাম, সহজে হাসে না, সহজে আনন্দ করে না, সব সময় কেমন যেন সিরিয়াস থাকে, সব সময় কেমন যেন মনমরা হয়ে থাকে, এবং ছোটদের ক্ষেত্রেও এই যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যে লাইফলেস, লো স্পিরিটেড, শিশুদের মধ্যে যে শিশু সুলভ আনন্দ, শিশু সুলভ চঞ্চলতা, সবার সঙ্গে খেলবে, আনন্দ করবে, সেটাই নেই। অর্থাৎ ল্যাক ইন বয়েজ গো, অর্থাৎ বালক সুলভ যে আচরণ, বালক সুলভ যে চঞ্চলতা, বালক সুলভ যে উদ্দামতা, সেইটার অভাব অরাম মেটালিকামের পেশেন্টের একদম ছোট থেকে লক্ষ্য করা যায়। এবং আমরা যখন কেস টেকিং করি, আমরা তো অনেক সময় জিজ্ঞাসা করি যে ছোটবেলায় ওর স্বভাব কিরকম ছিল, কিরকম স্কুলে পড়াশোনা করতো, কিরকম কি, তখন তার মা বলবে বা বাবা বলবে, ডাক্তারবাবু ও ছোট থেকেই কিন্তু চুপচাপ, কারোর সঙ্গে বিশেষ মিশতে পারতো না, এবং তার সঙ্গে তার মেমারিও উইক ছিল। সবই সিফিলিটিক স্টিগমা এগুলো। তার মেমারি উইক, তার ব্রেন খুব একটা ভালো ছিল না। স্কুল থেকে ছোটবেলায় টিচার প্রায় রিপোর্ট করতো যে তার বুদ্ধি খুব একটা ভালো নয়, পড়া ঠিক মতো ধরতে পারে না। অনেক সময় স্কুল থেকে রিপোর্ট কার্ড আসতো যে ঠিক মতো ঠিক অন্য বাচ্চারা যেটা একবার দুবারে ধরে নিচ্ছে, ওকে যেন বারবার বলতে হচ্ছে, দুবার তিনবারে বেশি বলতে হচ্ছে, ওকে আপনারা একটু নজর করুন। অর্থাৎ ছোটবেলায় যে তার ব্রেন খুব একটা ভালো, সেরকম কোনো হিস্ট্রি আমরা পাই না, বরং দেখি যে তার উইক মেমারি, যেটা ডক্টর অ্যালেন বলেছেন, ল্যাকিং ইন বয়েস গো, ঠিক মতো মিশতে পারে না, এরকম কিছু নেগেটিভ কথা অরাম মেটালিকামে পাওয়া যায়। কিন্তু উল্টো দিকেই আমরা যদি চিন্তা করি, ডক্টর কেন্টের মেটারিয়া মেডিকায় একটা লাইন আছে, সেটা হচ্ছে হি হ্যাজ বিন সাউন্ড, সেকেন্ড পাতায় আপনারা দেখবেন কেন্ট মেটেরিয়া মেডিকার, সেটা হচ্ছে হি হ্যাজ বিন সাউন্ড ইন হিজ বিজনেস অ্যাফেয়ার, he has been a good father, he has been observed by those around him to be intelligent man। অর্থাৎ বলা হচ্ছে যে অরাম মেটালিকামের পেশেন্ট সাউন্ড ইন হিজ বিজনেস অ্যাফেয়ার, অর্থাৎ ব্যবসায় সফল। হি হ্যাজ বিন এ গুড ফাদার, অর্থাৎ ফ্যামিলিতে সে একজন গুড ফাদার হিসেবে, অর্থাৎ ভালো বাবা হিসেবে, ভালো পিতা হিসেবে, বা ফ্যামিলির একজন ভালো মানুষ হিসেবে সে রেসপেক্ট পায়। অ্যান্ড অবজার্ভ বাই আদার দোজ অ্যারাউন্ড হিম টু বি ইন্টেলিজেন্ট, অর্থাৎ অন্যেরা যারা তাকে দেখে তাকে একজন ইন্টেলিজেন্ট ব্যক্তি হিসেবে গণ্য করে। তো সুতরাং অরাম মেটালিকামের আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই, যারা আমরা যে ছোটবেলায় দেখছি তার উইক মেমারি, ল্যাকিস ইন বয়েস গো ইত্যাদি, আমরা এখান থেকে কি ধারণা করছি যে অরাম মেটালিকাম পেশেন্ট বোধহয় ডাল ব্রেন, অরাম মেটালিকামের পেশেন্ট বেশি দূর উন্নতি করতে পারবে না ব্যারাইটা কার্ভের মতো। কিন্তু আমরা বহু পেশেন্ট দেখি অরাম মেটালিকামের যারা বিজনেসে যথেষ্ট ভালো, বিরাট উন্নতি করেছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, এবং তারা সমাজে রীতিমতো সুপ্রতিষ্ঠিত, ব্যবসায় রীতিমতো সফল। এবং ডক্টর কেন্টো একই কথা বলছেন যে সাউন্ড ইন বিজনেস অ্যাফেয়ার, গুড ফাদার, ইন্টেলিজেন্ট ইত্যাদি অনেক পজিটিভ কথা অরাম মেটালিকামের পরবর্তীকালে তিনি বলেছেন, যেটা ছোটবেলায় তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। ছোটবেলায় বলছে উইক মেমারি, লো স্পিরিটেড। তো সুতরাং যার উইক মেমারি হচ্ছে, যার লো স্পিরিটেড হচ্ছে, যে সে কিভাবে এতটা সফল হচ্ছে, এই দুটো কি কন্ট্রাডিক্টরি হচ্ছে না? তো এই যে রহস্য, যে এই দুটো কন্ট্রাডিক্টরি কি করে হলো, সে উইক মেমারি ছিল ছোটবেলায়, সে কি করে এত বিজনেস সফল হলো, সে কি করে ইন্টেলিজেন্ট হলো, লোকজন তাকে ইন্টেলিজেন্ট বলছে। তো এর রহস্যের উত্তর কিন্তু ওই মেটেরিয়া মেডিকেল লাইনেই লুকিয়ে আছে, এবং রেপার্টারির আমাদের কিছু রুব্রিক যদি আমরা মন দিয়ে দেখি, সেখানে ওই একই জিনিস বলা আছে। সেখানে আগে আমরা আলোচনা করেছি যে অরাম মেটালিকাম সহজে মিশতে পারে না, মুখচোরা বা সিরিয়াস টাইপ। তো এই যে সিরিয়াসনেস, এটা যেমন অরাম মেটালিকামের একটা নেগেটিভ দিক, তেমনি আবার অরাম মেটালিকামের কিন্তু এটা একটা বিরাট পজিটিভ দিকও বটে। এবং আমরা যদি অরাম মেটালিকামের সোর্স দেখি, অর্থাৎ সোনা, সোনা কি, সোনা হচ্ছে আমরা বলি রয়্যাল মেটাল বা রাজার ধাতু, রাজধাতু। আমাদের রাজমুকুট তৈরি হয় রাজা বা যারা আছেন, বা পোপের মিটার যেটা আছে, এগুলো তৈরি হয়, অর্থাৎ যা কিছু আমরা ঈশ্বরকে যখন কিছু দিই, স্বর্ণ ধাতু দিয়ে তাকে সমর্পণ করি। রাজমুকুট স্বর্ণ ধাতু দিয়ে তৈরি, সোনা ধাতু দিয়ে তৈরি হয়। রাজার যা কিছু যাবতীয় যা অলংকার, আমরা যে বিয়ে করি, বিয়ের জন্য আমরা যে আংটি দিই, রিং দিই,
সেই রিংও কিন্তু সোনা দিয়ে তৈরি হয়। আমাদের যারা পরীক্ষায় বেস্ট পারফরমেন্স করি, তো আমাদের কি দেওয়া হয়, বা খেলাধুলায় যারা খুব ভালো পারফরমেন্স করে তাদেরকে কি দেওয়া হয়? গোল্ড মেডেল দেওয়া হয়। সোনার থেকে প্ল্যাটিনাম কিন্তু অনেক বেশি মূল্যবান ধাতু, কিন্তু কখনো দেখবেন না যে কাউকে প্ল্যাটিনাম মেডেল দেওয়া হয়েছে। কি দেওয়া হয়? গোল্ড মেডেল দেওয়া হয় যারা শ্রেষ্ঠ পারফরমেন্স করে। আমরা লতা মঙ্গেশকরের কথা জানি, তার আওয়াজকে শ্রেষ্ঠ আওয়াজ বলা হয়, তার গলাকে শ্রেষ্ঠ গলা বলা হয় ভারতীয় উপমহাদেশে। তো তাকে কি বলি আমরা? তার গোল্ডেন ভয়েস অফ লতা মঙ্গেশকর। অর্থাৎ যা কিছু সেরা, দেশের জাতির যা কিছু সেরা, তাকে কিন্তু গোল্ডেন, এই মানে সোনার তকমায় তাকে আখ্যাত করা হয়। বা দেশের বা আমাদের জাতির যখন সেরা সময়ের কথা আমরা বলি, তখন আমরা কি বলি? যে এটা গোল্ডেন টাইমস অফ আওয়ার কান্ট্রি। বিয়েতে আমরা সোনার আংটি দিচ্ছি, যেটা সবচেয়ে সিরিয়াস সম্পর্ক, আমাদের সবচেয়ে বিশ্বাসের সম্পর্ক, সবচেয়ে মজবুত সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেইখানে আমরা সেই সম্পর্কের স্বীকৃতি দিই সোনা দিয়ে। সুতরাং সোনা হলো আমাদের শ্রেষ্ঠত্বের প্রতীক, সিরিয়াসনেসের প্রতীক, মূল্যবোধের প্রতীক, মোরালিটির প্রতীক, সম্মানের প্রতীক, এবং আমাদের শ্রেষ্ঠ কাজের প্রতীক। এবং সেই সোনা থেকেই কিন্তু অরাম মেটালিকামের যে প্রুভিং হয়, বা অরাম মেটালিকামের পেশেন্টের সোর্স হচ্ছে সেই সোনা। সুতরাং যেখানে শ্রেষ্ঠ কাজের প্রতি সোনা হচ্ছে যে সিম্বলিক, তেমনি অরাম মেটালিকাম পেশেন্টও তার কাজের প্রতি, তার সম্পর্কের প্রতি, তার ডিউটির প্রতি, তার পড়াশোনার প্রতি কিন্তু ভীষণভাবে সিরিয়াস হয়। আমি বললাম যে সিরিয়াসনেসটা অরাম মেটালিকামের যেরকম একটা নেগেটিভ দিক হিসেবে আলোচিত হয়েছে, এই সিরিয়াসনেসটা কিন্তু অরাম মেটালিকামের একটা পজিটিভ দিকও বটে। যে সিরিয়াসনেসের জন্য অরাম মেটালিকাম তার প্রতিটা কাজের প্রতি ভীষণভাবে পারফেক্ট হয়, ভীষণ তাকে কেয়ার করে তার প্রতিটা কাজকে। আমরা ডক্টর কেন্টের রুব্রিক পাই ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী, ভীষণ পরিশ্রমী অরাম মেটালিকামের পেশেন্ট। এবং এই ভীষণ পরিশ্রমী হচ্ছে অরাম মেটালিকামের একটা অন্যতম মূল কথা। যেরকম আমরা মেলানকোলিকে আমরা অরাম মেটালিকামের বা সুইসাইডাল টেন্ডেন্সিকে অরাম মেটালিকামের প্রধান সিমটম হিসেবে ধরি, তেমনি আমরা যদি অরাম মেটালিকাম আরো গভীরভাবে অরাম মেটালিকামের জার্নি যদি আমরা বুঝতে চাই, তাহলে এই ইন্ডাস্ট্রিয়াসনেস অরাম মেটালিকামের সোর্সের সঙ্গে এইটাকে আমাদের তুলনা করতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিয়াসনেস বা পরিশ্রম, সিরিয়াসনেস, এই কথাটা অরাম মেটালিকামের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রাখতে হবে। আমরা যদি রুব্রিকগুলো দেখি, সিনথেসিস রেপোর্টারি থেকে দেখি, ডক্টর কেন্টের রেপোর্টারি থেকে দেখি, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, রেসপন্সিবিলিটি, টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি, কসিয়াস, কেয়ারফুল, ফাস্টিডিয়াস, সিনথেসিসে আছে, কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, প্রপার টু, অ্যাক্টিভিটি, ডিজায়ার্স অ্যাক্টিভিটি, সবসময় যেন কিছু না কিছু করছে, কখনো বসে নেই, সবসময় সিরিয়াস, ভীষণ কাজের ব্যাপারে খুঁতখুঁতে, ভীষণ ডিউটি কনসাস, রেসপন্সিবিলিটি টেকিং টু সিরিয়াসলি। যে কোনো তাকে যদি কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, সে কিন্তু খুব মন দিয়ে, খুব রেসপন্সিবিলিটি নিয়ে, অত্যন্ত দায়িত্ব নিয়ে করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোকটা এত সিরিয়াস, এত রেসপন্সিবল, এতটা কসাস কাজের প্রতি, এতটা খুঁতখুঁতে কাজের প্রতি, এতটা কেয়ারফুল কাজের প্রতি, এতটা ডিউটি কনসাস, তার যদি বুদ্ধি একটু কমও হয়, তাহলে তার পরিশ্রম কি সেই দুর্বলতা, এত যে পজিটিভ রুব্রিক অরাম মেটালিকাম আছে, সেই দুর্বলতা কি অরাম মেটালিকামকে ঢেকে দেবে না? তার যে দুর্বলতা আছে তার মেমোরি সম্বন্ধে, সে অবশ্যই দেবে। অরাম মেটালিকামের পেশেন্ট এই কারণেই এত কিন্তু বিজনেসে সফল হয়, এই কারণেই লোকে ওকে বুদ্ধিমান বলে, কারণ সে তার পরিশ্রম দিয়ে সবকিছু ঢেকে দেয়। তাকে গুড ফাদার মনে করে, ফ্যামিলির প্রতি সে এতটা দায়বদ্ধ, তার সম্পর্কের প্রতি এতটা দায়বদ্ধ, তার বিজনেসের প্রতি এতটাই দায়বদ্ধ। এই কারণেই অরাম মেটালিকামের পেশেন্ট এত সফল হয়। আমরা ভারতবর্ষের দুজন ক্রিকেট প্লেয়ারের কথা জানি, সচিন তেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়। সচিন তেন্ডুলকার কিন্তু ভগবান প্রদত্ত প্রতিভা নিয়ে জন্মেছিল এবং তার সঙ্গে তার পরিশ্রমও ছিল, কিন্তু রাহুল দ্রাবিড়ের সেই প্রতিভা বা সেই সচিন তেন্ডুলকারের মতো প্রতিভা ছিল না। কিন্তু রাহুল দ্রাবিড় ছিল ভীষণ সিরিয়াসনেস, ভীষণ কসাস এবং ভীষণ ফাস্টিডিয়াস। যারা প্রতিদিন পেপারটা নেন, প্রতিদিন পেপারে রবিবারে গৌতম ভট্টাচার্যের একটা কলাম বার হয়,
সেই কলামে আপনারা পড়বেন যারা ভারতবর্ষ থেকে আছেন যে গৌতম ভট্টাচার্য রাহুল দ্রাবিড় সম্বন্ধে বলেছেন, রবিবারে না, খুব সম্ভবত 2-3 দিন আগেই বেরিয়েছিল, রাহুল দ্রাবিড় যখন ভারতবর্ষের কোচ হিসেবে তাকে ঘোষণা করা হলো বা তাকে রাজি করানো হলো, রাহুল দ্রাবিড় সম্বন্ধে বলছেন যে রাহুল দ্রাবিড় যখন ডিনার টেবিলেও রাহুল দ্রাবিড় শ্যাডো প্র্যাকটিস করছে, ব্যাটসম্যানরা শ্যাডো প্র্যাকটিস করে নিজেকে নিখুঁত করার জন্য। তো ডিনার টেবিলে খেতে বসে কেউ কখনো ওই ধরনের প্র্যাকটিস করে না, খাওয়ার টেবিলটা হচ্ছে সবার একসঙ্গে মজা করার জায়গা। রাহুল দ্রাবিড় এতটাই সিরিয়াস, এতটাই কশাস যে সে অস্ট্রেলিয়া সফর হওয়ার জন্য ডিনার টেবিলে বসেও যতক্ষণ না খাওয়ার আসছে বসে বসে শ্যাডো প্র্যাকটিস করছে। এবং রাহুল দ্রাবিড় সেই প্রতিভা না থাকা সত্ত্বেও, সচিন তেন্ডুলকারের প্রতিভা না থাকা সত্ত্বেও রাহুল দ্রাবিড় কিন্তু প্রায় সচিন তেন্ডুলকারের কাছাকাছি গড় নিয়ে, তার কাছাকাছি অ্যাভারেজ নিয়ে তার কেরিয়ার শেষ করেছেন। তো এইটাই হচ্ছে অরাম মেটালিকামের অন্যতম বৈশিষ্ট্য। রাহুল দ্রাবিড় অরাম মেটালিকাম সেটা আমি বলছি না, কিন্তু তার যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এই যে ফাস্টিডিয়াসনেস, এই সিরিয়াসনেস আমরা অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করতে গেলে আমাদের অবশ্যই দরকার। তার যদি মেলানকলি নাও থাকে, কিন্তু তার এই ডিউটি কনসার্ন, তার এই রেসপন্সিবিলিটি কনসার্ন, তার এই পারফেকশন কনসার্ন, তার এই ফাস্টিডিয়াস কনসার্ন, এইটা আমাদের নজর করতেই হবে। এবং তার সঙ্গে আমাদের অবশ্যই অরাম মেটালিকামের সিফিলিটিক বেস, যেটা আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে পাই, তার পাস্ট হিস্ট্রি থেকে পাই, এই ব্যাপারগুলো নজর করতে হবে। তা না হলে এই ধরনের ফাস্টিডিয়াস দেখে আমরা কার্সিনোসিনের দিকে চলে যেতে পারি, আমরা নাক্স ভূমিকার দিকে, তার ডিউটি কনসাসনেস দেখে, কাজের প্রতি খুঁতখুঁতানি দেখে আমরা ক্যালিকাত ভাবতে পারি, তার রেসপন্সিবিলিটি দেখে নাক্স ভূমিকা ভাবতে পারি, বা অন্যান্য ড্রাগ চলে যেতে পারি। কিন্তু যখনই তার সিফিলিটিক বেস আমরা দেখব এবং তার সঙ্গে এই ধরনের লক্ষণগুলো আমরা দেখব, তার যদি মেলানকলি আমরা নাও পাই, তার সিরিয়াসনেস থেকে আমরা, ডিউটি কনসার্ন থেকে আমরা অরাম মেটালিকামকে প্রেসক্রিপশন করে ফেলতে পারবো। এবং অরাম মেটালিকামের পেশেন্ট কিন্তু ভীষণ অ্যাম্বিশিয়াস হয়। অরাম মেটালিকাম আমরা বলেছি যে রয়্যাল মেটাল, রাজধাতু, এবং অরাম মেটালিকাম এই কারণেই কিন্তু তার নজর হচ্ছে ভীষণ উঁচু, রাজার মতো নজর। আমাদের রেপোর্টারিতে, সিনথেসিস রেপোর্টারিতে একটা রুব্রিক আছে, অ্যাম্বিশন বলে একটা রুব্রিক আছে, অ্যাম্বিশন ইনক্রিজড। সেই অ্যাম্বিশন ইনক্রিজে ডক্টর জার, মানে হ্যানিম্যানের শিষ্য, তিনি এই অ্যাম্বিশন ইনক্রিজডে অরাম মেটালিকামের নাম রেখেছেন। অরাম মেটালিকাম পেশেন্ট নিজেদের স্ট্যান্ডার্ড এতটাই হাই দেখতে চায় বা এতটাই নিজেকে উঁচুতে দেখতে চায় যে অরাম মেটালিকাম একদম সকাল থেকে উঠেই সে কিন্তু কাজ করতে শুরু করে, অফিসে সহজে ছুটি নেবে না। এটা আমরা যখন পেশেন্টের সঙ্গে গল্প করব আমরা দেখব এখন থেকে অনেক পেশেন্টই এরকম কথা বলবে যে ও কিন্তু অফিসে ছুটি নেয় না, যত রাত্রি হোক না কেন একদম পুরো ফাইল কমপ্লিট করবে, তারপরে সে ছুটি যাবে, পৃথিবী ওলটপালট হয়ে যাক, ও কাজ শেষ না করে ওখান থেকে নড়বেই না। এবং দোকানের মালিক হলে, ধরুন সে একটা, আমাদের পেশেন্ট আছে ওষুধের দোকানি, সব ওষুধের দোকানের মালিক কিন্তু তার অ্যাকাউন্টেন্টের ওপরে নির্ভর করে, ও কিন্তু একটা বড় হোলসেলার, এ কিন্তু অ্যাকাউন্টেন্টের উপরে সম্পূর্ণ নির্ভর করে না, অ্যাকাউন্টেন্ট যা করলো করলো, এবং ও সারা রাত জেগে অ্যাকাউন্টেন্ট যখন কমপ্লিট করলো ব্যাংকের কি বলে স্টেটমেন্ট আনিয়ে তার অ্যাকাউন্টেন্ট যা করেছে প্রতিটা লাইন পাই টু পাই মেলায়, এবং পাই টু পাই মিলিয়ে দেখে ব্যাংকের স্টেটমেন্টের সঙ্গে তার অ্যাকাউন্টেন্টের হিসেব সম্পূর্ণ মিলছে নাকি, একদম 0-0 এদিকে 0-0 লেজার পুরো মিলছে নাকি। এটা কিন্তু, সে কিন্তু মাইজার নয়, অ্যাভারিস নয়, কৃপণ নয়, সে হচ্ছে তার কাজের প্রতি প্যাশনেট, ভীষণ ফাস্টিডিয়াস, ভীষণ সিরিয়াস। এইখান থেকেই অরাম মেটালিকাম আমরা চিন্তা করতে পারি। এবং আমাদের পেশেন্ট আছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে এসেছিল আমাদের কাছে রিংওয়ার্ম নিয়ে, দাঁত নিয়ে। ভুল কোনখানে হয়, আমারও ভুল হয়েছে, তার ভীষণ হাই মোরালিটির ছেলে, নাকি আমাদেরই বয়সী। তো হাই মোরালিটি এরকম যে ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করে এবং একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে ও খবর পেয়েছে একটা ঘোটালা হয়েছে, মানে সরকারি লেভেলের কাজ। এই প্রজেক্টে যেই খবর পেয়েছে ও কিন্তু একদম এসব সহ্য করতে পারে না, কোনো রকম ইনজাস্টিস, কোনো রকমের 2 নম্বরই হবে। অরাম মেটালিকাম আমি বলেছি যে ভীষণ মোরাল, রাজধাতু তো, রাজা স্বর্ণ ধাতু তো, ভীষণ মোরালিটি তার হাই। এবং যেই খবর পেয়েছে সেখানে একটা গন্ডগোল হয়েছে টাকা পয়সার, একদম সোজা প্রধানমন্ত্রীর অফিসে একটা মেল করে দিয়েছে।
এবং অফিসের সবাই, আমরা যখন সিম্পটম নিই, অফিসের সবাই দেখা যাচ্ছে তাকে হিউমিলিয়েট করে, পেছনে লাগে। এই ধরনের যারা ক্যারেক্টার হয়, যারা ভীষণ অ্যাম্বিশাস হয় এবং কি বলবো, ইনজাস্টিস সহ্য করতে পারে না, মোরালিটি নিয়ে চলে, এই ধরনের পেশেন্ট সাধারণত কার্সিনোসিনের দিকে যায়, কস্টিকামের দিকে যায়, স্ট্যাফিসেগ্রিয়ার দিকে যায়। এবং আমরা যখন সিমটম নিয়েছিলাম প্রথম দিকে, যে অফিসের সবাই কাজ ওর ঘাড়ে চাপিয়ে দেয়, ওর পেছনে লাগে, মানে ও যেহেতু বেশি কাজ করে, ও বসের প্রিয়পাত্র হয়ে যাবে, ওই জন্য ওর পেছনে কান ভাঙায় বসের কাছে, ওকে কাজ করতে দেয় না। কিন্তু ও কিছু বলে না, ও সহ্য করে, ও বাইরের কাউকে কিছু বলে না। আর বউ বলে ইদানিং খুব খিটখিটে হয়ে যাচ্ছে, রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ছে। এবং এই যে সাপ্রেসড ইমোশন আমরা দেখলাম, রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ছে, ভীষণ অ্যাম্বিশাস, ভীষণ মোরাল, হাই মোরাল ইত্যাদি দেখে ওর দাদে আমরা স্ট্যাফিসেগ্রিয়া সিলেকশন করেছিলাম। এবং স্ট্যাফিসেগ্রিয়া দেওয়ার পর প্রথম কয়েকদিন একটুখানি চুলকানিটা বাড়ে, তারপরে লাস্ট রিপোর্ট করে চুলকানি কিন্তু 70% কমে গেছে। কিন্তু তারপরে যখন আবার রিপোর্ট করে যে ডাক্তারবাবু, পরের বারে রিপোর্টে আসছে, ডাক্তারবাবু আমার কিন্তু ভীষণ মাথাটা দপদপ করছে, আমাকে প্রেশারের ওষুধ নিতে হচ্ছে, আমার মাথার পেছন দিকটা যেন কিরকম যেন করছে, যখন মাথা ব্যথা হয়, প্রেশার যখন বেড়ে যায়, মাথার পেছনটা দপদপ দপদপ করতে থাকে, প্রেশার দেখি তখন অনেক হাই হয়ে গেছে। আমি এমনি প্রেশার আমার লো থাকতো, কিন্তু ইদানিং হাই হয়ে যাচ্ছে, মাথার পেছনে চাপ ব্যথা করছে। তো এই ধরনের সিমটম যখন আমরা দেখলাম যে স্কিন থেকে চলে গেছে তার হাই প্রেশারে, তো তখনই বোঝা গেল যে সিলেকশনটা ঠিক যেন হয়নি। তখন বাড়ির লোককে আবার রিকেস্টেকিং করা হয়, বাড়ির লোককে ডেকে আবার জিজ্ঞাসা করা হয়, তাকে ডেকে জিজ্ঞাসা করা হয়, এবং তার বাড়ির লোক তখন বলছে যে ও কিন্তু বাড়িতে কথা বলার জন্য কোনো সময় নেই তার, খালি কাজ কাজ কাজ। এবং বউ বলছে আমি কিছু বলছি, বুঝতে পারছি ও কিন্তু শুনছে না, ও কিন্তু ঠিক, তার চোখ যেন অন্যদিকে, অর্থাৎ আমি বুঝতে পারছি ও তোর কাজ নিয়ে চিন্তা করছে। দিন রাত ল্যাপটপ নিয়ে পড়ে আছে, তার বাবা বলছে দিন রাত ল্যাপটপ নিয়ে পড়ে আছে, রাতে ভালো করে ঘুমোয় না, কোনো ছুটি নেয় না, কিছু করে না। এবং আবার যখন তার কেস টেকিং করলাম আমরা, তার ফ্যামিলি হিস্ট্রিতে দেখছি 3 জনের ক্যান্সার আছে, বাবা মা দুজনের দিক থেকে, দুজনের সুইসাইডের হিস্ট্রি আছে। সুতরাং কেন যে স্ট্যাফিসেগ্রিয়া দিয়ে স্কিন কমে গিয়ে তার হাইপার টেনশন হলো, সেটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ এইটাই হচ্ছে অরাম মেটালিকামের কিন্তু ক্ষেত্র, যেটা আমরা সিলেকশনে প্রথমে ভুল করেছিলাম। তো এই জায়গা থেকে আমাদের অরাম মেটালিকামকে চিন্তা করতে হবে, এবং এই জায়গাটাই হচ্ছে অরাম মেটালিকামের জায়গা, কাজ কাজ কাজ, ইন্ডাস্ট্রিয়াসনেস, কাজ পাগল, ওয়ার্কোহলিক। এবং ডক্টর অমরনাথ চক্রবর্তী 9 নম্বর অ্যাফোরিজমের কথা বলেন অর্গাননে, যে একটা হেলদি হিউম্যান মাইন্ড বা ইন্ডিভিজুয়াল কেমন হবে। তিনি বলেন যে, বা ডক্টর হ্যানিম্যানই বলেছেন, যে উইল ওয়ার্ক ফর হায়ার পারপাস অফ লাইফ, বা মানব কল্যাণে, সংসারের কল্যাণে, জগতের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করবে, সৎভাবে কাজ করবে, এবং তার মাইন্ডটা হবে রিজন গিফটেড, যুক্তিবাদী। সে যা কাজ করবে তার যেন সঠিক পারপাস থাকে, সে যেন যুক্তি নিয়ে কাজ করে, অযৌক্তিক কাজ না করে। তো অরাম মেটালিকাম আমরা জানি মোরাল, কাজ পাগল, ওয়ার্কোহলিক, সবই ঠিক আছে। অর্থাৎ অরাম মেটালিকাম পেশেন্ট ওয়ার্ক ফর হায়ার পারপাস অফ লাইফ, কিন্তু তার কাজের চাপ যখন তাকে শেষ করে দেয়, সেটা সে বুঝতে পারে না, এতটা সিরিয়াস হয়ে যায় যে তার প্রেশার বেড়ে যায়, সে রেগে যায়, বাড়িতে সময় দিতে পারে না, এবং ক্ষমতা থাকা সত্ত্বেও সে ছুটি নেয় না। ছুটি তার দরকার, কিন্তু সে ছুটি নেয় না। এই যে সে চিঠি দিয়ে দিল পিএম অফিসে, প্রধানমন্ত্রীর অফিসে, তার কোনো ব্যক্তিগত লাভ নেই, ওখানে জানে পিএম অফিসেও ঘুঘুর বাসা আছে, ওর জীবন সংশয় হতে পারে, সংসার ভেসে যেতে পারে ও যদি মরে যায়, কিন্তু তাও সে ওই কাজটা করলো, মোরালিটি দেখাতে গিয়ে ও ইমেল করলো, এবং তার জন্য তার উপর একটা কিন্তু বিরাট আঘাত এসেছিল। এটাও একটা হিস্ট্রি আছে যে তাকে খুন করতে গেছিল লোকেরা, এবং রাত্রিবেলা তাকে লোক ডাকিয়ে তুলে নিয়ে গেছিল, এবং পরবর্তীকালে পুলিশ টুলিশ ডেকে কিছু টাকা পয়সা দিয়ে রফা হয়ে তাকে আবার ছাড়িয়ে নিতে হয়। তো এই যে ব্যাপারটা, সে জানে যেখানে আমি কিছু করতে পারবো না, সেখানে সে কিন্তু ওটা করতে গেল। এটা কিন্তু রিজন গিফটেড মাইন্ড হলো না, এটাই কিন্তু অরাম মেটালিকামের ডালনেস। এবং এই ডালনেসটাই হচ্ছে অরাম মেটালিকামের বৈশিষ্ট্য। এটা একটা সিফিলিটেন্ট, অর্থাৎ নিজের ধ্বংস অনিবার্য জেনেও সে কিন্তু নিজের ধ্বংস বুঝতে পারছে না,
নিজের ধ্বংসই টেনে আনছে, এমন কাজ করছে সে। এবং এই ডিউটি এবং রেসপন্সিবিলিটির প্রতি অরাম মেটালিকামের এই যে সিরিয়াসনেস, এইখান থেকেই অরামের যে বিভিন্ন সমস্যা আমরা পড়ি, সেই সমস্যাগুলো তৈরি হয়। এবং অরাম মেটালিকাম আমরা বলেছি যে অরাম মেটালিকাম হচ্ছে রয়্যাল মেটাল, নিজেকে সবসময় একটা উঁচু জায়গায় অরাম মেটালিকামের পেশেন্ট নিজেকে রাখে। অরাম মেটালিকামের পেশেন্ট কখনো হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরবে না, শুধু শুধু আড্ডা দেবে না বন্ধুদের সঙ্গে। অরাম মেটালিকামের পেশেন্ট ভীষণ সিরিয়াস, কারণ অরাম মেটালিকাম ভাবে আমি ওই রকম বন্ধুদের মতো সস্তা ক্যাটাগরির লোক নই, আমার আরো উঁচুতে যাওয়া উচিত। আমরা বললাম অ্যাম্বিশন ইনক্রিজড, সে কিন্তু ভীষণ অ্যাম্বিশাস। এবং আরো একটা রুব্রিক আছে অনার, স্ট্রং সেন্স অফ অনার। অনার আমরা কাকে দিই? সর্বোচ্চ সম্মান তাকেই দিই যার সেই সম্মানটা আছে, যে সেই সম্মান পাওয়ার যোগ্য। গার্ড অফ অনার দেওয়া হয় যখন একটা রাষ্ট্রপ্রধান আরেকটা দেশে যায়, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়, গার্ড অফ রেসপেক্ট দেওয়া হয় না। অর্থাৎ অনার হচ্ছে সর্বোচ্চ সম্মান। তো অরাম মেটালিকামের পেশেন্ট স্ট্রং সেন্স অফ অনার থাকে, অ্যাম্বিশন ইনক্রিজ থাকে, এবং নিজেকে এই যে উঁচু স্থানে সে রাখে, উঁচু স্থান, নিজেকে অনেকটা সে ডিগনিফাইড, অনেকটা উঁচু মানুষ বলে ভাবে, নিজেকে মোরাল বলে ভাবে। এই উঁচু স্থানে রাখার জন্য নিজেকে অরাম মেটালিকাম অমানুষিক পরিশ্রম করে, যাতে সবাই তাকে ভালো বলে, তার কাজকে খুব প্রশংসা করে। এবং তার যদি কোনো ক্রিটিসিজম হয়, অরাম মেটালিকাম পেশেন্ট কিন্তু সেটা ঠিক নিতে পারে না, কারণ অরাম মেটালিকাম আমরা জানি ওভার সেন্সিটিভ পেশেন্ট, ভীষণ সেন্সিটিভ পেশেন্ট, সেন্সিটিভ টু রিপ্রোচ, সেন্সিটিভ টু ক্রিটিসিজম, সেন্সিটিভ টু ওপিনিয়ন অফ আদার্স, ফিয়ার অফ রিপ্রোচ। অর্থাৎ তার কাজের কেউ সমালোচনা করবে, এইটা অরাম মেটালিকামের পেশেন্ট একদমই নিতে পারে না। সে যেমন পরিশ্রম করে, তেমনি তার পাশাপাশি আমরা রাখবো অরাম মেটালিকামের এই যে ওভার সেন্সিটিভনেসকে। এবং লোকে তার ঘাড়েই, এই জন্য ওতে প্রচন্ড পরিশ্রমী। তো সব দায়িত্ব আমরা দেখব, বিভিন্ন অফিসেও দেখব বা বিভিন্ন জায়গায় দেখব, যে কাজ করে তার উপরেই লোকে সব দায়িত্ব চাপিয়ে দেয়, যে কাজ করে না তার, সে কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। তো অরাম মেটালিকামের পেশেন্ট যেহেতু দায়িত্ব নেয়, সবার দায়িত্ব নেয়, সবাই কিন্তু ওর ঘাড়েই সব দায়িত্ব চাপিয়ে দেয়। আবার অরাম মেটালিকাম নিজেও কিন্তু অনেক সময় অন্যের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। এর ফলে এত রেসপন্সিবিলিটি যে আসে তার ঘাড়ে, এই রেসপন্সিবিলিটি খুব স্বাভাবিক সে কমপ্লিট করতে পারবে না, বা তার কাজে ভুল হবে। এবং যখনই তার কাজে ভুল হবে, বা যখনই তার যে রেসপন্সিবিলিটি গুলো ছিল, তার ডিউটি গুলো ছিল, সে যখন কমপ্লিট করতে পারবে না, ভুল করতে শুরু করবে, তখন থেকেই অরাম মেটালিকামের সমস্যা শুরু হয়ে যাবে। কোন সমস্যা? কারণ কারণ সে ভীষণ সেনজিটিভ, সে সেনজিটিভ বা ক্রিটিসিজম একদম নিতে পারে না। এবং আমরা কিছু রুব্রিক দেখি, এলিমেন্ট ফ্রম রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি অ্যাগ্রাভেশন। অর্থাৎ রেসপন্সিবিলিটি সে নেয়, কিন্তু আবার এই রেসপন্সিবিলিটির কারণেই তার সমস্যা শুরু হয়ে যায়, এলিমেন্টস ফ্রম রেসপন্সিবিলিটি। এবং অরাম মেটালিকাম আমরা জানি ওভার সেনজিটিভ, যেহেতু ক্রিটিসিজম সহ্য করতে পারে না। আমরা দেখেছি অরাম মেটালিকামের বুদ্ধি কম, ডালনেস, যেটা ডক্টর অ্যালেন বলেছেন, তার মেমারি উইক। এই মেমারি উইক থাকা সত্ত্বেও অরাম মেটালিকামের পেশেন্ট কিন্তু ছোটবেলা থেকেই ভীষণ সিরিয়াস, ভীষণ ওভার সেনসিটিভ। আমাদের রুব্রিক আছে ডক্টর কেন্টের, এলিমেন্টস ফ্রম স্কর্ন, অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করা কিন্তু সহ্য করতে পারে না। কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কেউ তাকে ছোট করবে, কেউ তাকে নেগলেক্ট করবে, এটা কিন্তু অরাম মেটালিকাম সহ্য করতে পারে না। সে জানে তার বুদ্ধি কম, এবং এই যে তুচ্ছ তাচ্ছিল্য সে যে সহ্য করতে পারে না অরাম মেটালিকামের পেশেন্ট, আমরা অনেক সময় বিভিন্ন কেসের মাধ্যমে ওইগুলো পাই। তাকে, তার বুদ্ধি কম বলে সে ঠিক মতো করতে পারেনি, তাকে ছোট করা হয়েছে, বন্ধুদের সামনে হেও করা হয়েছে। তো তখন কিন্তু অরাম মেটালিকাম পেশেন্ট, অনেক বাচ্চাই, স্যারেদের কাছেও এই ধরনের কেস আছে, সে অসুস্থ হয়ে পড়েছে। তো এই ধরনের জায়গা যখন পাবো, এই ধরনের হিস্ট্রি পাবো, আমরা অবশ্যই অরাম মেটালিকামের কথা ভাববো। এবং এই যে অরাম মেটালিকামের যে সেনজিটিভনেস, এলিমেন্টস ফ্রম স্ক্রন ইত্যাদি ইত্যাদি আছে, এই জন্যই এটা যেন কেউ না করতে পারে অরাম মেটালিকামের পেশেন্ট, এই জন্যই ছোট থেকেই ভীষণ সিরিয়াস থাকে। এবং এই হাই মোরালিটির জন্য যদি কেউ কিছু নাও বলে, ধরুন অরাম মেটালিকামের পেশেন্ট ভীষণ রেসপন্সিবিলিটি নিয়েছে, সে কোনো কাজ কমপ্লিট করতে পারেনি কোনো কারণে, তার বস তাকে কিছু বলছে না, যার কারণ জানে যে এই লোকটা দায়িত্ব নেয়, এই লোকটা দায়িত্ব নিয়ে কাজ শেষ করে, কোনো কারণে সে পারেনি। কিন্তু অরাম মেটালিকামের পেশেন্ট যেহেতু তার মোরাল হাই, অরাম মেটালিকামের পেশেন্ট কেউ কিছু না বললেও কিন্তু নিজেকে দোষারোপ করা শুরু করে দেবে। এবং সেই যে প্রজেক্টটা হলো না, সেই যে ভুল
যার ভুলের কারণে হলো না, সেই ভুল ও অন্য কাউকে না দিয়ে অরাম মেটালিকামের পেশেন্ট সবসময় নিজের ঘাড়ে নিয়ে নেবে। সে নিজেকেই সবসময় দোষ দেবে, অন্যকে দোষ দেবে না, ভাববে আমার জন্যই তো হলো না, অন্যেরা তো ভুল করতেই পারে, কিন্তু আমি কেন দেখবো না, আমি তো সুপারভাইজার ছিলাম। ডক্টর কেন্টের মেটেরিয়া মেডিকায় এই লাইনগুলো খুব সুন্দরভাবে আছে, যে সেলফ কন্ডেমনেশন বড় বড় করে আছে, continual self reproach, self criticism, a constant looking into self. She does nothing right, everything is wrong. He is all the time imagining that he has neglected something, he has neglected his friend, he imagines that he deserves reproach in consequence of having neglecting duties. অর্থাৎ সে ভাবে যে এই যে ভুলটা হলো এটা আমার নেগলেক্টের কারণে হলো, কেউ তাকে দোষ দিচ্ছে না, সে কিন্তু নিজেকে দোষ দিচ্ছে। বিভিন্ন লাইফ সিচুয়েশনে, বিভিন্ন পেশেন্টের লাইফ সিচুয়েশন যখন আমরা স্টাডি করব, এই স্টাডিগুলো আমরা পাবো যে অরাম মেটালিকামের পেশেন্ট কোনো কাজ করতে গেছে, ভীষণ দায়িত্ব নিয়ে কাজ করেছে, কিন্তু সেটা যেন ঠিক দাঁড়ায়নি, এবং সেই দাঁড়ায়নি বলে সে কিন্তু দোষ নিজেকেই দিচ্ছে, আমার জন্যই এটা হলো, আমার ভুলের কারণেই এটা হলো, আমার জীবনটা ব্যর্থ, আমি ভালো লোক নই। তো এই যে চিন্তাগুলো, এই যে সেলফ ক্রিটিসিজম, সেলফ রিপ্রোচ, এই কথাগুলো কিন্তু বারবার মাথায় ঢুকিয়ে নিতে হবে, এবং এই ধরনের কথাবার্তা যদি পেশেন্ট বলে তাহলে কিন্তু আমাদের অবশ্যই অরাম মেটালিকামের দিকে চিন্তা করতে হবে। এবং এই যে চিন্তা মনের মধ্যে, এই যে ভীষণ টার্ময়েল সৃষ্টি হচ্ছে যে আমি খারাপ, আমার ভুলের জন্য হলো, আমি ঠিক করিনি, আমি নেগলেক্ট করেছি, এই জন্য অরাম মেটালিকামের পেশেন্ট কিন্তু ভীষণ অ্যাঙ্গুইশ সৃষ্টি হয়, আমরা বলি ভীষণ মনের মধ্যে টার্ময়েল সৃষ্টি হয়, ভীষণ রেস্টলেস হয়ে যায়, ভীষণ ইরিটেবল হয়ে যায়, ভীষণ রাগ তার মনের মধ্যে সৃষ্টি হয়। ডক্টর কেন্টের মেটেরিয়া মেডিকায় এই কথাগুলোই আছে। হি বিকামস এক্সট্রিমলি ইরিটেবল, ইজিলি অ্যাঙ্গার্ড, worried about trifles, ইজিলি এক্সাইটেড। তো কখন হচ্ছে তার রাগটা? যখন সে ভাবছে যে আমার ভুলের জন্য সবকিছু হয়েছে, আমাকে লোকে আমার ভুলের জন্য বা আমার সিরিয়াসনেসের অভাবের জন্য, সে কিন্তু আদৌ সিরিয়াসনেসের অভাব তার নেই, সে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেছে, কিন্তু তবুও আমাকে লোকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আমার কাজটাকে সমালোচনা করবে আমার ভুলের জন্য, আমি কি করে এটা করলাম, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য অরাম মেটালিকামের পেশেন্ট বিকামস এক্সট্রিমলি ইরিটেবল, ভীষণ রাগ হয়, ইজিলি অ্যাঙ্গার্ড, ভীষণ তাড়াতাড়ি রেগে যায়। আমি একটু আগেই বললাম, তার বউ বলছিল, ওই আমার পেশেন্টের কথা বললাম, যে ও যেন সবসময় রেগে যাচ্ছে, কিছু বললেই ও যেন নিতে পারছে না, সেটা যা তা বলছে, ও রাগ হলে বোঝা যায়, এরকম কথা ওর মিসেস বলেছিল, যে রাগ হলে কথা বলে না, গুম হয়ে যায়। প্যারামেডিক্যাল কিন্তু রাগ মনে পুষে রাখবে, দুঃখ হলে মনে পুষে রাখবে। আমরা দেখেছি রুব্রিক এইলমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, সাইলেন্ট গ্রিফ অরাম মেটালিকাম আছে, স্যাডনেস উইথ ট্যাসিটার্ন ইত্যাদি রুব্রিক গুলো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে অরাম মেটালিকাম ইজিলি এক্সাইটেবল, সহজে তার রাগ এলেও, ইজিলি অ্যাঙ্গার্ড, সহজে রাগ হলেও, কোনো কারণে রেগে গেলেও তার মনের মধ্যে যতই অ্যাঙ্গুইশ সৃষ্টি হয় না কেন, অরাম মেটালিকাম হচ্ছে রাজার রক্ত, রাজরক্ত, রয়্যাল। অরাম মেটালিকাম ওই রকম মার্কুরিয়াস হিপার সালফের মতো কিন্তু রাগ প্রকাশ করবে না, মারতে যাবে না। অরাম মেটালিকামের পেশেন্ট তার সেই রাগ কিন্তু মনে পুষে রাখবে। বলছে ও রাগ, ওর যে পেশেন্টের কথা বলছিলাম তার বউ বলছে ও রাগ হলে বোঝা যায়, ঘুম মেরে যায়, ওর কান দুটো লাল হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। তো এই ধরনের পেশেন্ট, আমি একটা উদাহরণ দিলাম, তো এই ধরনের কথাবার্তা কিন্তু অরাম মেটালিকামের ক্ষেত্রে খুবই প্রযোজ্য, এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যায়। বিভিন্ন সিচুয়েশন দেখা যায় যে ছোটবেলায় বাবা মারা গেছে, পেশেন্ট হচ্ছে বড় ভাই, সে সবাইকে মানুষ করেছে, বোনেদের বিয়ে দিয়েছে, নিজে বিয়ে করেনি বা অনেক দেরি করে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পরে ভাই বোন আর ওকে দেখে না, ও যাদেরকে মানুষ করলো ওকে আর দেখে না। এবং প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মন প্রাণ দিয়ে হয়তো কাউকে ভালোবেসেছে, কোনো কারণে প্রেমিকা তাকে ছেড়ে পালিয়েছে, এবং প্রেমিকা বলছে ওর সঙ্গে থাকা যায় নাকি, খালি কাজ কাজ আর কাজ, কাজের কথাই খালি বলে, প্রেমের কথা কোথায় বলে, মানুষ না রোবটের সঙ্গে প্রেম করবো, একে বিয়ে করলে আমি থাকবো কি করে, এমন সিরিয়াস আর মন করে এনজয় করতে পারে না, সব সময় আমাকে রেস্ট্রিকশনের মধ্যে রাখে, এটা করবে না সেটা করবে না, এটা ঠিক না সেটা ঠিক না। তো এই ধরনের লোকের সঙ্গে কি থাকা যায়? এবং এই যে প্রেমিকা রিজেকশন করলো, এবং এখান থেকেই অরাম মেটালিকামের সমস্যা শুরু হয়ে যায়। এবং ডক্টর কেন্ট তার মেটেরিয়া মেডিকায় বা অ্যালেন্সের মেটেরিয়া মেডিকায় আমরা যখন পড়বো যে এইলমেন্টস ফ্রম গ্রিফ, ailments from disappointed love, ailments from fright, ailments from anger,
ailments from contradiction, ailments from mortification, ailments from honor wounded, ailments from money loss of, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশন, এগুলো আমাদের বিভিন্ন সিচুয়েশনে ফেলে ভাবতে হবে। ailments from money loss of, কোনো বিজনেস সে করতে গেছে, তার পার্টনার তাকে ধোকা দিয়ে পালিয়েছে, সে কাউকে বলতে পারছে না এবং সে নিজেকেই দোষারোপ করছে যে আমি ঠিকঠাক দেখিনি, আমার ভুলের জন্যই আমার পার্টনার তো এরকম মেরে দিতে পারলো, আমারই তো দেখা উচিত ছিল। এলিমেন্টস ফ্রম অনার উন্ডেড, সে হয়তো কোনো কোম্পানির বস তাকে ছোটখাটো কেউ অপমান করে দিয়ে চলে গেছে, তার ভীষণ সম্মানে লেগেছে। এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, যেটা আমরা ইগনেসিয়ানেরটা মিউর ইত্যাদি ভাবি, কিন্তু অরাম মেটালিকামও কিন্তু এখানে আমরা ভাবতেই পারি, তার ক্ষেত্র আছে। এলিমেন্টস ফ্রম গ্রিফ, অর্থাৎ কোনো কারণে কারুর কোনো কাজে সে প্রচন্ড দুঃখ পেয়েছে, এবং এই যে ইমোশনই তৈরি হোক না কেন, যে কারণেই তার এলিমেন্ট ফ্রম হোক না কেন, এই এলিমেন্ট সাপ্রেসড হয়ে ওরাম কি করবে? ডিসঅ্যাপয়েন্টেড লাভ হয়েছে, ওরাম কি প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়বে, নাকি বিজনেসে বন্ধু টাকা মেরে দিয়ে বলে তাকে খুন করতে যাবে, নাকি ছেলে দেখছে না বলে বাবা আশ্রমে সব দিয়ে নিজে বিভাগী হয়ে যাবে, সেসব কিছু করবে না। অরাম মেটালিকাম ডাইরেক্ট কিন্তু গভীর ডিপ্রেশনে চলে যাবে, যেইটাই সব বইতে লেখা আছে, প্রোফাউন্ড মেলানকলি, ভীষণ গভীর ডিপ্রেশনে চলে যাবে। এবং ডক্টর কেন্ট বলছেন, হি মেডিয়েটস আপন ডেথ, আপন সুইসাইড, হি ওয়ান্টস টু গেট আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান্টস টু ডিস্ট্রয় হিমসেলফ, হ্যাজ নো লাভ ফর হিজ লাইফ হুইচ হি থিংস ওয়ার্থলেস। অর্থাৎ অরাম মেটালিকাম মেডিয়েটস আপন ডেথ, মৃত্যুর ব্যাপারে চিন্তা করছে, আপন সুইসাইডের ব্যাপারে চিন্তা করবে, গেট আউট অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান্ট টু ডিস্ট্রয় হিমসেলফ, নিজেকে শেষ করে দিতে চাইবে, নিজের প্রতি কোনো ভালোবাসা থাকবে না তার, নো লাভ ফর হিজ লাইফ হুইচ হি থিংস ওয়ার্থলেস, অর্থাৎ লাইফটাই যেন ওয়ার্থলেস, নিজেকেই সে শেষ করে দেবে। এই হচ্ছে অরাম মেটালিকামের পেশেন্ট, এবং যেহেতু সে সিফিলিটিক পেশেন্ট, অরাম মেটালিকামের পেশেন্ট ভীষণ ইম্পালসিভ হয়। এবং অরাম মেটালিকাম কিভাবে নিজেকে শেষ করবে? কিন্তু ঘুমের বড়ি খেয়ে, 10খানা ঘুমের বড়ি খেয়ে নিল, ডাক্তার তাকে গ্যাস্ট্রিক লাভাজ করিয়ে দিল, আবার সে বেঁচে যাবে সেই সুযোগও দেবে না, বা জলে ডুবে মরতে যাবে না যাতে লোকে দেখতে পেয়ে তাকে টেনে আনতে পারে, এই সব সুযোগ দেবে না। অরাম মেটালিকাম কিভাবে আত্মহত্যা করবে? অরাম মেটালিকাম আত্মহত্যা করবে ছাদ থেকে লাফ দিয়ে দেবে, জাম্প আউট অফ উইন্ডো, যেটা মেটালিয়ামে লেখা আছে, ডাইরেক্ট ট্রেনের সামনে মাথা দিয়ে দেবে, ঝুলে পড়বে, কাউকে কিছু না বলে, হঠাৎ করে। যেদিন ইম্পালস এলো, মনে হবে মরবো, ব্যাস মরবো, ট্রেনের সাইনে গলার লাইনে গলা দিয়ে দিল, কেউ বাঁচানোর নেই, সুযোগই পাবে না, 10তলা ছাদ থেকে লাফ দিয়ে দিল। তো এইটা হচ্ছে অরাম মেটালিকামের জার্নি। তো মেলানকলি, সুইসাইড, এইসব আমরা অবশ্যই দেখব, কিন্তু তার আগে তার শৈশবের যে নেচার, তার স্কুলের রেজাল্ট, তার বাড়ির এবং অফিসের যে অ্যাক্টিভিটিগুলো সে কিভাবে ব্যবহার করে, যেখানে মেলানকলির কোনো রকম নামগন্ধও নেই, সেখান থেকেও অরাম মেটালিকামকে আমরা চিনে নিতে পারবো, তার মোরালিটি দিয়ে, তার ডিউটি কনসার্ন দিয়ে, তার ইন্ডাস্ট্রিয়াসনেস, তার পরিশ্রম দিয়ে, তার সিরিয়াসনেস দিয়ে। ইভেন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনি কি করতে ভালোবাসেন, আপনার শখ কি, আপনার হবি কি, কিসে প্যাশনেট? তো অরাম মেটালিকামের পেশেন্ট কি বলবে? অরাম মেটালিকাম এমন কিছু প্যাশনের কথা বলবে, এমন কিছু হবির কথা বলবে, এমন কিছু ভালো লাগার কথা বলবে, যেটা আপনি যদি করতে যাই আমরা হার্ট ফেল করে যাব। সাধারণ মানুষ যদি করতে যায়, সে বলবে আমার রক ক্লাইম্বিং করতে ভালো লাগে, পাহাড়ের মাথায় যেতে ভালো লাগে, আমার র্যাফটিং করতে ভালো লাগে, পাহাড়ি নদীতে নৌকো চালাতে ভালো লাগে, আমার বানজি জাম্প, পাহাড়ের ওপর থেকে লাফ দিয়ে যে জাম্প গুলো হয় নেপাল টেপালে পাওয়া যায়, আমাদের দেশেও কিছু হয়, কার রেসিং, মাইকেল শুমাকার বোধহয় মারা গেল না, ক্রিপেলড হয়ে আছে। তো এই ধরনের শখ কিন্তু অরাম মেটালিকামের আছে, যেগুলো করলে আমরা ভয়ে মরে যাব, সেইগুলোকে অরাম পেশেন্ট এনজয় করবে, সেগুলোকেও ভালোবাসবে। ও মৃত্যুকে কিন্তু অরাম মেটালিকামের পেশেন্ট রিলিজ করে। রুব্রিক আছে কেন্টের, চিয়ারফুল, ডেথ হোয়াইল থিঙ্কিং অফ, অর্থাৎ যখন যে মৃত্যুর কথা ভেবে আমরা বিভিন্ন কাজে বিরত থাকি, আমরা রক ক্লাইম্বিং করি না, পাহাড়ের মাথায় যাই না, আমরা র্যাফটিং করি না, পাহাড়ি নদীতে সাঁতার কাটতে যাই না, বা পাহাড়ি নদীতে করতে যাই না, কি বলে, নৌকো চালাতে যাই না,
ওপর থেকে ঝাঁপ দিই না, কার রেসিং করি না, আমরা তো এগুলো করি না কারণ আমাদের মৃত্যু ভয় আছে। কিন্তু অরাম এই ধরনের কাজগুলো খুব চিয়ারফুলি করবে। যে মৃত্যুকে কিন্তু আলিঙ্গন করতে তার ভালো লাগে, চিয়ারফুল ডেথ হোয়াইল থিঙ্কিং অফ, এবং এটা সিঙ্গেল ড্রাগ হচ্ছে অরাম। তো সুতরাং শুধুমাত্র মেলানকলি, ডেথ ডিজায়ার্স ইত্যাদি নিয়েই অরাম নয়, অরামের আরো বহু শেড আছে, যে শেডগুলো আমরা যদি মেটেরিয়া মেডিকার সিমটমগুলো এবং রুব্রিকগুলো সঠিকভাবে চিন্তা করি এবং অ্যাপ্লিকেশন করি, এবং তার সঙ্গে অবশ্যই তার সিফিলিটিক বেস, যেটা অরাম মেটালিকামের আসল জিনিস, সেটা দেখি, তাহলে আমরা অরাম মেটালিকাম প্রেসক্রিপশন করতে আশা করি অসুবিধে কিছু হবে না। এটুকুনি বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ।